টিভি বা সিনেমার পর্দায় একটা কথা আমরা প্রায়ই শুনি, ওয়ান ম্যান ক্যান মেক এ ডিফারেন্স। শুধুমাত্র একজন ব্যক্তির জন্য একটা সমাজ, এমনকি একটা দেশের চিত্র বদলে যেতে পারে। কিন্তু এ ধরনের গল্প কি শুধুই কাল্পনিক? না, বাস্তবেও এটা করিয়ে দেখেছেন অনেকেই। ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যেখানে একজন মানুষের হাত ধরে গোটা জনগোষ্ঠীর ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আজকে ঠিক এমনই একটি গল্প এবং সেই গল্পের হিরোকে নিয়েই কথা বলবো। 1940-এর দশক, একটা দেশের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাদের মোট জনসংখ্যার 70% বস্তিতে থাকত। কিন্তু আজকে তারা মাথাপিছু আয়ের দিক থেকে পুরো বিশ্বের দ্বিতীয় স্থান দখল করে রেখেছে। লায়ন সিটি নামে পরিচিত সিঙ্গাপুরের কথাই বলছি। এখন সিঙ্গাপুরকে দেখলে কেউ বিশ্বাসই করবে না যে মাত্র কয়েক দশক আগেও সিঙ্গাপুরের অবস্থা এতটা ভয়াবহ ছিল। ম্যাপে সিঙ্গাপুরকে খুঁজে বের করা বেশ কঠিন। দেশটা এতটাই ছোট যে এর অবস্থান দেখতে হলে আপনাকে ম্যাপে বারবার জুম করতে হবে। এর আয়তন মাত্র 734 বর্গমিটার আর এর জনসংখ্যা প্রায় 60 লক্ষ। সেই হিসেবে সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। তাদের প্রতি বর্গ কিলোমিটারে 8,332 জন মানুষ বসবাস করে। বাংলাদেশকে নিয়ে আমাদের সবসময় অভিযোগ, আয়তনের তুলনায় আমাদের জনসংখ্যা এত বেশি, তাই আমাদের অর্থনীতি, সমাজ ব্যবস্থার উন্নয়ন করা প্রায় অসম্ভব। আয়তনের দিকে বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়ে প্রায় 206 গুণ বড়, আর প্রতি বর্গ কিলোমিটারে 1,144 জন মানুষ বসবাস করে। সিঙ্গাপুর 1965 সালে স্বাধীন হয়, অর্থাৎ বাংলাদেশের চেয়ে মাত্র 6 বছর আগে। তারপরেও সিঙ্গাপুর আজকে বিশ্বের শীর্ষ 5 ধনী দেশের মধ্যে অবস্থান করছে। মাত্র কয়েক দশক আগেও সিঙ্গাপুর ছিল একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। সেখান থেকে এখন তারা এশিয়ার সবচেয়ে ধনী দেশ। এই আশ্চর্যজনক পরিবর্তন কিভাবে এলো? সিঙ্গাপুরের একজন সুপার হিউম্যান যেভাবে তার একটা মাস্টার প্ল্যান দিয়ে খুব অল্প সময়ের মধ্যে সিঙ্গাপুরকে একটা গরিব দেশ থেকে বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটিতে পরিণত করলো, সেই গল্পটি আপনাদের সামনে আজকে তুলে ধরবো আমি। সো চলুন শুরু করি। আমরা ফ্ল্যাশব্যাকে একটু পেছনে চলে যাই। সিঙ্গাপুর আয়তনে অনেক ছোট, ম্যাপে খুঁজে পেতে বেশ কষ্ট হয়, এতটাই ছোট। কিন্তু এর অবস্থান বেশ চমৎকার জায়গায়, যে কারণে শত শত বছর ধরে সিঙ্গাপুরের এই দ্বীপটিকে বাণিজ্যিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা হতো। বহু বছর ধরে সেখানে ইন্দোনেশিয়া, পর্তুগিজদের মতো অঞ্চলের শাসন ছিল। তারপর অবশেষে 1819 সালে ব্রিটিশরা তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে সিঙ্গাপুরে তাদের প্রথম রাজত্ব শুরু করে। ব্রিটিশরা সিঙ্গাপুর দ্বীপটিকে এক মালয়েশিয়ান সুলতানের কাছ থেকে কিনে নেয়। তারা এই জায়গাটাকে একটা ফ্রি পোর্ট ঘোষণা করে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহার করে। সব ধরনের জাহাজ কোনো রকম ট্যাক্স ছাড়া সিঙ্গাপুর বন্দর দিয়ে যাতায়াত করতে থাকে। কোনো এলাকায় ব্যবসা বাড়লে তো সেই এলাকার উন্নতি হয়, এটাই স্বাভাবিক। কিন্তু সিঙ্গাপুরের ক্ষেত্রে ব্যাপারটা কেন এরকম হয়নি? আমরা স্কুলের বাংলা বইয়ে ব্রিটিশদের আফিম চাষ, নীল চাষ, এগুলো নিয়ে অনেক ঐতিহাসিক ঘটনা পড়েছি। এই আফিম বাণিজ্য তখন বেশ বড় আকার ধারণ করে। ব্রিটিশরা তখন বাংলা ও বিহার রাজ্যে আফিম চাষ করত, পরে সেগুলো প্রসেসিং এর জন্য সিঙ্গাপুরে এনে সেখান থেকে ডিস্ট্রিবিউট করত। ব্রিটিশরা এই কাজের জন্য প্রচুর চাইনিজ লোক নিয়ে আসে। সেই শ্রমিকরা আফিম নিয়ে কাজ করতে করতে হাতের কাছে সস্তা আফিম পেয়ে তাতে আসক্ত হয়ে পড়ে। এতে করে সিঙ্গাপুরের এই আফিমের নেশা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। 1940-এর দশক নাগাদ সিঙ্গাপুরের প্রায় 5% জনগোষ্ঠী পুরোপুরি আফিমে আসক্ত হয়ে যায়। এতে করে দেশের ক্রাইমের সংখ্যাও অনেক বাড়তে থাকে। এই সময় শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1942 সালে জাপান সিঙ্গাপুর আক্রমণ করে। এতে কয়েক বছর সেখানে জাপানের শাসন চলে। এই সময় সিঙ্গাপুরের অবস্থা এতটাই শোচনীয় হয়ে যায় যে সেখানকার মানুষের স্বাভাবিক জীবনযাপন কষ্টকর হয়ে পড়ে। 1945 সালে যুদ্ধ শেষে জাপান যখন সিঙ্গাপুর ছেড়ে চলে যায়, তখন সিঙ্গাপুরের 30,000-এরও বেশি আফিম আসক্ত ছিল। এছাড়াও সেখানে ক্রাইম রেট অনেক হাই ছিল, দারিদ্রতা অনেক বেশি, চাকরির ব্যবস্থা ছিল না। এসব মিলিয়ে সিঙ্গাপুরের তখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো করুণ অবস্থায় ছিল। এরপর কিছু সময়ের জন্য সিঙ্গাপুরে আবারও ব্রিটিশদের অবস্থান দেখা যায়। 1948 সালে মাত্র কিছু আসন নিয়ে প্রথমবারের মতো সিঙ্গাপুরের নির্বাচন হয়, কিন্তু সেটা তেমন একটা কার্যকর ছিল না। আস্তে আস্তে তারা নিজেদের সংবিধান তৈরি করে রাজনৈতিক অবস্থার উন্নতি করতে থাকে। এরপর 1959 সালে একটা পরিপূর্ণ নির্বাচন সংঘটিত হয়। মনে আছে ভিডিও শুরুতে বলেছিলাম একজন সুপার হিরো কিভাবে চাইলে একটা সমাজ, এমনকি একটা দেশের পুরো চিত্র বদলে দিতে পারে। আমরা এখন সেরকম একটি চরিত্রের সাথেই আপনাদের পরিচিত করতে যাচ্ছি। সিঙ্গাপুরের 1959 সালের নির্বাচনে লি কোয়ান ইউ নামে এক তরুণ নেতা জয়লাভ করে। এই নামটা মনে রাখবেন, তিনি ছিলেন সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী।
লি কোয়ান ইউ প্রথমে ভেবেছিলেন যে সিঙ্গাপুরের মতো এত ছোট, এত শোচনীয় অবস্থায় থাকা একটা দেশ একা একা টিকতে পারবে না। এই জন্য তিনি 1963 সালে মালয়েশিয়ার সাথে এক হয়ে যান। কিন্তু সেটা বেশি দিন টেকে না, কারণ মালয়েশিয়ায় 1964 সালে যে নির্বাচন হয় সেখানে লি কোয়ান ইউ ওনার দল থেকে প্রতিনিধিত্ব করতে চান, আর মালয়েশিয়ান সরকারের সেটা পছন্দ হয় না। সিঙ্গাপুরের একটা রাজনৈতিক দল তাদের জাতীয় নির্বাচনে অংশ নেবে। এইসব নিয়ে অনেক মনোমালিন্য হওয়ার পরে 1965 সালে আবারও সিঙ্গাপুর আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। তখনও কিন্তু সিঙ্গাপুরে ব্রিটিশদের কিছুটা প্রভাব ছিল। দেশ স্বাধীন হওয়ার পর ব্রিটিশরা ঘোষণা দেয় যে তারাও সিঙ্গাপুর থেকে পুরোপুরি চলে যাবে। এরকম একটা পরিস্থিতিতে সাধারণত সবাই উঠে পড়ে লাগার কথা যে কখন ভিনদেশীদের দূর করা যায়। কিন্তু সিঙ্গাপুরের ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে উল্টা। লি কোয়ান ইউ বরং ব্রিটিশদেরকে রিকোয়েস্ট করেন আরও কিছুদিন সিঙ্গাপুরে থেকে যেতে। তার এরকম একটা অদ্ভুত রিকোয়েস্টের কারণ কি? ব্রিটিশরা চলে গেলেই কি তাদের জন্য ভালো হতো না? আসলে তখন সিঙ্গাপুরের অবস্থা খুবই শোচনীয়। তাদের নিজেদের কোনো আর্মি নেই কোনো ডিফেন্স সিস্টেম। এই অবস্থায় ব্রিটিশরা যদি চলে যায় তাহলে তারা বেশ রিস্কের মধ্যে পড়ে যাবে। এই জন্য লি কোয়ান ইউ 1971 সাল পর্যন্ত ব্রিটিশদেরকে তাদের দেশে থেকে যাওয়ার জন্য অনুরোধ করেন। এর মধ্যে সিঙ্গাপুর নিজেদের মতো করে গুছিয়ে নেওয়ার ব্যবস্থা করতে থাকে। কিন্তু সেটা কি এতটাই সহজ? যেমনটা আগেই বলেছি, সিঙ্গাপুরের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। জনসংখ্যার বেশ বড় একটা অংশ আফিমে আসক্ত। চাকরির সুবিধা তেমন নেই, কোনো প্রাকৃতিক সম্পদও নেই। এরকম একটা দেশকে কিভাবে উন্নত অবস্থায় নেওয়া যায়? শুনতেই তো অসম্ভব মনে হচ্ছে, তাই না? কিন্তু সেই অসম্ভবকেই সাধন করার গল্প শুরু হতে যাচ্ছে। আর এই গল্পের হিরো সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার লি কোয়ান ইউ। তিনি তখন নিজেদের সুবিধার জন্য আশেপাশের দেশগুলোর সাথে শান্তি চুক্তি করেন। ছোটবেলায় বই পুস্তকে আসিয়ানের কথা আমরা পড়েছি, মনে আছে? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। লি কোয়ান ইউ 1967 সালে আসিয়ান গঠন করেন। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন এবং সিঙ্গাপুর, এই 5টি দেশ নিয়ে আসিয়ান তৈরি হয়। এই দেশগুলোর উদ্দেশ্য ছিল একে অপরকে সাহায্য করে নিজেদের সাংস্কৃতিক, সামাজিক, শিক্ষাগত, প্রযুক্তিগত এইসব দিক উন্নত করা। তবে ডিফেন্সের কি হবে? তাদের নিজস্ব কোনো আর্মি নেই। লি কোয়ান ইউ তখন সিদ্ধান্ত নেন তাদের নিজেদের আর্মি তৈরি করতে হবে। আর সেজন্য দেশের সব ছেলেদের 16.5 বছর বয়স হলে মিলিটারি ট্রেনিং এর জন্য রেজিস্টার করা বাধ্যতামূলক করে দেওয়া হয়। আর 18 বছর পূরণ হওয়ার পরে সব ছেলেদের জন্য আর্মি বা অন্য কোনো ডিফেন্স সিস্টেমে জয়েন করা কয়েক বছরের জন্য নিয়ম করে দেওয়া হয়। এরপর সিঙ্গাপুরের ফোকাস যায় শিক্ষার দিকে। প্রাইমারি শিক্ষা বাধ্যতামূলক করে দেওয়া হয়। তাদের শিক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে একটি। কারিগরি শিক্ষার উপর সিঙ্গাপুরের জোর অনেক বেশি। তাদের জনসংখ্যার ঘনত্ব বেশি হলেও এটাকে তারা বাধা হিসেবে না দেখে শক্তি হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। এই জন্যই উন্নত শিক্ষা ব্যবস্থা, কারিগরি শিক্ষা ব্যবস্থা দিয়ে উচ্চশিক্ষা, কর্মসংস্থান বাড়ানো হয়। কিন্তু খরচ খুবই কম, প্রায় ফ্রি বলা চলে। এছাড়াও উন্নত চিকিৎসা ব্যবস্থাও দেওয়া হয় একদম কম খরচে। সিঙ্গাপুর কিন্তু বিশ্বের পরিষ্কার পরিচ্ছন্ন দেশগুলোর মধ্যে একটা। কারণ লি কোয়ান ইউ বিশ্বাস করেন যে একটা দেশের সভ্যতা প্রকাশ পায় সেই দেশের বাহ্যিক সৌন্দর্যের মাধ্যমে। গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে সিঙ্গাপুর নিয়ে একটা এন্ট্রি আছে। গাড়ি কেনার জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থান সিঙ্গাপুর, কারণ সেখানে গাড়ির উপরে বেশ মোটা অঙ্কের ট্যাক্স বসানো। সিঙ্গাপুর সরকারের উদ্দেশ্যই ছিল কিভাবে তাদের জনগণকে গাড়ি কেনা থেকে নিরুৎসাহিত করা যায়। এত ছোট একটা দেশ, তার উপর এত বেশি ঘনবসতি, এরকম একটা জায়গায় যদি সব মানুষের জন্য রাস্তায় একটা করে গাড়ি নামানো হয় তাহলে গাড়ির জন্য রাস্তা বানাতে বানাতে আর থাকার জায়গায় থাকবে না। এই জন্য সেখানে গাড়ির বদলে পাবলিক ট্রান্সপোর্টের উপর বেশ গুরুত্ব দেওয়া হয়। পাবলিক বাস, মেট্রো এগুলোর খরচও অনেক কম এবং বেশ নিরাপদ। তাদের নিয়ম অনুযায়ী রাস্তায় সব সময় একটা নির্দিষ্ট সংখ্যক গাড়ি থাকবে, এর বেশি না। মানে আপনি যদি সিঙ্গাপুরের রাস্তায় নতুন কোনো গাড়ি নামাতে চান তার জন্য আপনাকে পুরনো কোনো গাড়ির জায়গা দখল করতে হবে। এছাড়া নতুন কোনো গাড়ি নামানো যাবে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সিঙ্গাপুরের সরকার জনসাধারণকে যে এত বেশি সুযোগ সুবিধা দিচ্ছে, সস্তা শিক্ষা, চিকিৎসা, ট্রান্সপোর্টেশন এবং গুণগত মানের দিক থেকেও এত ভালো, তাহলে এগুলোর জন্য সরকারের কাছে টাকা আসে কোথা থেকে? সিঙ্গাপুরের ইনকাম ট্যাক্সও কিন্তু অনেক কম, 2 থেকে 24% মধ্যে। তাহলে সেখান থেকেও তো এত আয় করা সম্ভব না। সিঙ্গাপুর সরকারের অনেকগুলো নিজস্ব কোম্পানি আছে, তার মধ্যে একটা হলো টেমাসেক। বিভিন্ন সেক্টরে এই কোম্পানিগুলো সরকার থেকেই ম্যানেজ করা হয়, আর এগুলো থেকে যত প্রফিট আসে তাও সরকারি খাতেই যায়। টেমাসেকের মতো এই কোম্পানিগুলো আরও দেশি বিদেশি কোম্পানিতে ইনভেস্টও করে থাকে, আর সেখান থেকে সিঙ্গাপুর সরকারের কাছে বেশ মোটা অঙ্কের প্রফিট চলে আসে সবসময়। এছাড়াও সিঙ্গাপুর সরকার ফিসকাল পলিসি বা রাজস্ব নীতি মেনে চলে, অর্থাৎ সরকারের খাতে যত আয় হবে ব্যয় সবসময় তার চেয়ে কম হতে হবে। এছাড়াও সেখানকার সাধারণ মানুষজন
জনগণকে সঞ্চয়ের জন্য এনকারেজ করা হয়। আর সিঙ্গাপুরের জনগণ কিন্তু সেটা মেনেও চলে। বিশ্বের সবচেয়ে বেশি সঞ্চয় দেশের মধ্যে একটা হলো সিঙ্গাপুর। একটা দেশ অর্থনৈতিকভাবে যত উন্নতিই করুক, সবসময় কিন্তু কোনো না কোনো বাধার সামনে পড়তে হয়। এরকম একটা বাধা হচ্ছে দুর্নীতি, যার সাথে আমরা সবাই পরিচিত। সিঙ্গাপুরের এই আশ্চর্যজনক পরিবর্তন সম্ভব হতো না যদি তাদের চরম মাত্রায় দুর্নীতি থাকত। দুর্নীতিমুক্ত দেশের তালিকায় পুরো বিশ্বে সিঙ্গাপুর ৫ নম্বরে আছে, আর এশিয়ার মধ্যে আছে ১ নম্বরে। ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশ সেই তালিকায় ১৪৯ নম্বরে অবস্থান করছে। এখানেও লি কোয়ান ইউ দারুণ এক পলিসির মাধ্যমে দুর্নীতি দমন করেছেন। দুর্নীতির পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে মানুষের অভাব। পদমর্যাদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে বেতন না দেওয়ায় অনেক সরকারি মানুষ উপরি আয়ের দিকে ঝোঁকে। লি সেখানেই ছক উল্টে দিলেন। সিঙ্গাপুরের সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ এই ধরনের মানুষের বেতনের পরিমাণ অনেক বাড়িয়ে দিলেন। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন পুরো বিশ্বের প্রধানমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি। সরকারি চাকরিজীবী, মন্ত্রী এ ধরনের মানুষকে যদি সরকার থেকেই এত মোটা অঙ্কের বেতন দেওয়া হয়, তাহলে তারা কেন দুর্নীতি করবে? এত কিছুর পরেও সিঙ্গাপুরে যদি কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়ে, তাহলে তার জন্য আছে কঠোর শাস্তির ব্যবস্থা। সিঙ্গাপুরের যে দুর্নীতি তদন্তকারী এজেন্সি, সেটা প্রধানমন্ত্রীর অধীনে থাকলেও তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। মানে এজেন্সির তদন্তের কাজে প্রধানমন্ত্রীর কোনো রকম বাধা দিতে পারবে না। তাহলে বুঝতেই পারছেন যে সিঙ্গাপুরের এই জিরো থেকে হিরো হওয়ার পেছনে একজন হিরোরই অবদান সবচেয়ে বেশি। প্রথম প্রধানমন্ত্রী লি কোয়ান ইউ। সিঙ্গাপুরের কাছ থেকে আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা কি হতে পারে জানেন? যে লোকটা নিজের হাতে একটা দেশের ভাগ্যের চাকা এভাবে ঘুরিয়ে দিয়েছে, সেখানে কিন্তু আপনি তার কোনো মূর্তি, ভাস্কর্য বা তার নামে বানানো অসংখ্য প্রজেক্ট এরকম কোনো কিছুই দেখতে পারবেন না। কারণ তিনি এ ধরনের চর্চার সম্পূর্ণ বিরুদ্ধে ছিলেন। তিনি কখনোই চাননি যে তাকে নিয়ে মানুষ পূজা করুক বা তাকে নিজেদের হিরো মনে করুক। সিঙ্গাপুরের ইতিহাস থেকে এটাই বোঝা যায় যে একজন মানুষ চাইলে নিজের সমাজ এবং সমাজের মানুষকে মাটির নিচ থেকে উপরে উঠিয়ে চরম উন্নতির শিখরে পৌঁছে দিতে পারেন। কে হবেন আমাদের এই লি কোয়ান ইউ? আজকে বিদায় নিচ্ছি। কোন বিষয়ে পরের ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে পারেন।